এটি একজন এমন স্বামীর গল্প যাকে তার স্ত্রী জীবনের সবচেয়ে কঠিন মোড়ে এনে একা ছেড়ে দিয়েছিল। যখন তার দক্ষ হাত ভাগ্য কেড়ে নিল, তখন জীবনসঙ্গীও তার সঙ্গ ত্যাগ করল। এমন পরিস্থিতিতে সেই ভেঙে পড়া বাবা কি তার ছোট্ট মেয়ের হাসির জন্য তার ছিন্ন ভিন্ন জীবনকে আবার গুছিয়ে নিতে পারবে? চলুন শোনা যাক বিপিনের কাহিনী, যা শেখায় যে যখন নিজেরাও সাথে ছেড়ে দেয়, তখন ওপরবালা কোনো না কোনো রূপে হাত অবশ্যই ধরে নেন। লখনউয়ের পুরনো গলিবালা মহল্লায় একটি ছোট্ট বাড়ি ছিল, যার পরিচিতি ছিল সেখান থেকে আসা চন্দন এবং সেগুনের মিশ্রিত সুগন্ধ। এই ঘরটি ছিল বিপিনের। এমন একজন কাঠের কারিগর যার হাতে যেন জাদু ছিল। তার হাত যখন ছেনি এবং হাতুড়ি ধরত, তখন প্রাণহীন কাঠের টুকরোগুলো যেন নিঃশ্বাস নিতে শুরু করত। কখনো সে নাচতে থাকা ময়ূর গড়ত, তো কখনো চোখে করুণা নিয়ে গৌতম বুদ্ধের প্রতিমা। তার দক্ষতা শুধু তার রুটি রোজগার ছিল না, বরং ছিল তার আত্মার আয়না। ছোট এবং সুন্দর। তার স্ত্রী সারিকা, যার চোখে বড় শহরের বড় স্বপ্ন ছিল, এবং তাদের ৬ বছরের মেয়ে মায়েরা, যার খিলখিল হাসিতে বিপিনের গোটা জগৎ বাস করত। বিপিন সকাল থেকে সন্ধ্যা তার ছোট্ট ওয়ার্কশপে লেগে থাকত। কাঠের গুঁড়োর গন্ধ, যন্ত্রপাতির ছন্দবদ্ধ ঠকঠক, এবং মাঝে মধ্যে মায়েরার ছুটে এসে জিজ্ঞাসা করা, বাবা, এই পাখিটা কবে উড়বে? এইটাই ছিল তার জীবনের সবচেয়ে সুন্দর সঙ্গীত। সারিকা প্রায়শই বলত, বিপিন, কতদিন এই ছোট্ট দোকানে বসে থাকবে? তোমার দক্ষতার দাম এই গলিগুলো নয়, বড় বড় শোরুম দিতে পারে। চলো দিল্লি বা মুম্বাই যাই। বিপিন হেসে বলত, সারিকা, শান্তি এখানেই আছে। নিজের শিল্পকে যদি সম্পদ দিয়ে মাপতে শুরু করি, তবে এই হাতগুলো কাঁপতে শুরু করবে। কিন্তু সারিকার চোখে বাসাবাঁধা ঝলকানি বিপিনের সারল্যকে বুঝতে পারত না। সে চাইত যে বিপিনের দক্ষতা তাদের এমন এক স্থানে নিয়ে যাক যেখানে সম্পদ এবং খ্যাতি তাদের পায়ে এসে পড়ুক। তারপর একদিন সময় এমন মোড় নিল যে সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে গেল। ওয়ার্কশপে কাজ করার সময় একটি ভারী মেশিনের অংশ ভেঙে বিপিনের ডান হাতের ওপর এসে পড়ল। চিৎকার করার আওয়াজও যেন গলাতেই আটকে গেল। যখন তার জ্ঞান ফিরল, তখন সে হাসপাতালের বিছানায় ছিল। তার ডান হাত প্লাস্টারে বাঁধা ছিল। ডাক্তারের কথাগুলো তার কানে হাতুড়ির মতো বাজছিল। আঘাত খুব গভীর। বিপিন, শিরাগুলো চাপা পড়েছে। হাত কাজ তো করবে, কিন্তু আগের মতো জোর এবং শক্তি হয়তো আর কখনো ফিরে আসবে না। সে এক মুহূর্তে কারিগর থেকে নিছক একজন রোগী হয়ে গিয়েছিল। যে হাত হাজারো স্বপ্নকে কাঠের ওপর ফুটিয়ে তুলেছিল, এখন সে হাত এক গ্লাস জল ধরতেও কাঁপত। বাড়ি ফিরে যখন সে তার ওয়ার্কশপের দরজা খুলল, তখন যন্ত্রপাতি যেন তাকে দেখে উপহাস করছিল। সেই ছেনি যা তার ইশারায় নাচত, এখন পাথরের মতো ভারী লাগছিল। কাঠের সুগন্ধ এখন তাকে শান্তি নয়, বরং তার অসহায়ত্বের অনুভূতি দিচ্ছিল। প্রথম কয়েক সপ্তাহ সহানুভূতিতে কাটল। আত্মীয় স্বজন আসত, আফসোস জানাত এবং চলে যেত। কিন্তু আসল ঝড় তো তখনও আসা বাকি ছিল। সারিকার ধৈর্য এবার জবাব দিচ্ছিল। তার চোখে স্বপ্ন ভাঙার হতাশা স্পষ্ট ফুটে উঠছিল। যে বিপিন গতকাল পর্যন্ত তার নায়ক ছিল, আজ তাকে বোঝা মনে হতে লাগল। ঘরে এখন মায়েরার কিলখিল হাসি নয়, বরং সারিকার অভিযোগ এবং খোঁচার প্রতিধ্বনি শোনা যেত। কিভাবে চলবে ঘর? সমস্ত জমানো টাকা তোমার চিকিৎসায় লেগে গেল। এখন কি ভিক্ষা করব? বিপিন চুপচাপ সবকিছু শুনতে থাকত। শারীরিক আঘাতের চেয়ে বেশি কষ্ট তাকে সারিকার বদলে যাওয়া আচরণে হচ্ছিল। সে রাত জেগে তার নির্জীব হাতটিকে দেখতে থাকত, তাকে আদর করত, যেন কোনো অলৌকিকতার আশা করছিল। সে অনেকবার চেষ্টা করল যন্ত্রপাতি তোলার, কাঠের ওপর একটি রেখা টানার, কিন্তু তার হাত বিশ্বাসঘাতকতা করে যেত। প্রতিবার চেষ্টা তাকে আরও বেশি ভেঙে দিচ্ছিল। একদিন সকালে যখন বিপিন ঘুম থেকে উঠল, তখন ঘরে একটি অদ্ভুত নীরবতা ছিল। সারিকাকে কোথাও দেখা যাচ্ছিল না, মায়েরাও তার বিছানায় ছিল না। বিপিন ঘাবড়ে গিয়ে উঠল। টেবিলে একটি ছোট চিঠি পড়েছিল। কাঁপতে কাঁপতে হাতে সে চিঠিটি খুলল। শব্দগুলো ঝাপসা ছিল, কিন্তু অর্থ পরিষ্কার ছিল। সারিকা তাকে এবং তার ভেঙে যাওয়া ভাগ্যকে ছেড়ে চলে গিয়েছিল। সে লিখেছিল যে সে এমন বোঝা নিয়ে নিজের জীবন নষ্ট করতে পারে না। বিপিনের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে ছুটে আলমারির দিকে গেল। যে সামান্য গহনা এবং ঘর খরচের জন্য রাখা টাকা ছিল, সবকিছু উধাও ছিল। ব্যাংক পাসবুক দেখল তো অ্যাকাউন্ট খালি ছিল। সারিকা শুধু তাকে ছেড়েই যায়নি, বরং তাকে পুরোপুরিভাবে নিঃস্ব এবং অসহায় করে দিয়েছিল। কিন্তু তার জন্য সবচেয়ে বড় আঘাত ছিল যে সে তার মেয়ে মায়েরাকেও সাথে নিয়ে গিয়েছিল। সে চিৎকার করতে চাইছিল, কাঁদতে চাইছিল, কিন্তু আওয়াজ যেন গলাতেই জমে গিয়েছিল। তার ঘর, তার পৃথিবী, তার সবকিছু এক ধাক্কায় ছাই হয়ে গেল।
সে পাগলের মতো ঘর থেকে বাইরে ছুটল, গলিগুলোতে, বাজারে, সেই সব জায়গায় যেখানে সারিকা যেতে পারত। সে পাগলের মতো লোকদের জিজ্ঞাসা করতে থাকল, আপনি কি একটি মহিলাকে একটি ছোট মেয়ের সাথে দেখেছেন? কিন্তু কারো কাছে কোনো উত্তর ছিল না। সন্ধ্যা নামল, অন্ধকার আরও গভীর হল। বিপিন ক্লান্ত হয়ে ঘরে ফিরল। খালি ঘর তাকে যেন গ্রাস করতে আসছিল। ওয়ার্কশপের কোণে কাঠের একটি অসম্পূর্ণ পাখি পড়েছিল, যেটি মায়েরা উড়িয়ে দেওয়ার বায়না করেছিল। সেটি দেখে বিপিন ভেঙে পড়ল। সে মাটিতে বসে শিশুর মতো হাউ হাউ করে কাঁদতে লাগল। সে তার আঘাতের ব্যথা, তার অসম্পূর্ণ দক্ষতা সব ভুলে গিয়েছিল। তার শুধু তার মেয়ের মুখ মনে পড়ছিল। তার মনে হচ্ছিল যে ওপরওয়ালা তার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছেন, তার শিল্প, তার পরিবার, তার সাহস, সবকিছু। রাতের অন্ধকারে যখন আসার কোনো আলো দেখা যাচ্ছিল না, তখনই দরজায় একটি হালকা কড়া নাড়ার শব্দ হল। বিপিন ভাবল হয়তো কোনো প্রতিবেশী হবে। সে সাহস জুগিয়ে দরজা খুলল। সামনে একজন পুলিশ দাঁড়িয়েছিল এবং তার পিছনে ভীত, ভয় পাওয়া, কাঁদতে থাকা মায়েরা দাঁড়িয়েছিল। বিপিন তাকে দেখেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। আমার মেয়ে, তুমি কোথায় ছিলে? পুলিশওয়ালা জানালো যে তারা মায়েরাকে বাস স্টপে একা কাঁদতে দেখেছিল। সারিকা তাকে সেখানেই ছেড়ে দিয়ে কোনো বাসে উঠে চলে গিয়েছিল। এই শুনে বিপিনের ভেতরের বাকি থাকা বিশ্বাসও ভেঙে গেল। একজন মা তার বাচ্চাকে এভাবে কিভাবে ছেড়ে যেতে পারে? সেই রাতে বিপিন তার মেয়েরকে বুকে জড়িয়ে শুধু এটাই ভাবতে থাকল। সে ভেঙে গিয়েছিল, নিঃস্ব হয়ে গিয়েছিল, কিন্তু এখন তার বেঁচে থাকার একটি কারণ ছিল। মায়েরা, তার মেয়ে, যার তাকে প্রয়োজন ছিল। সে তার মেয়ের কপালে চুমু খেল এবং তার নির্জীব হাতটির দিকে তাকাল। রাস্তা অন্ধকার এবং কঠিনতায় ভরা ছিল। সে জানত না যে সে আগামীকাল সকালে মায়েরার জন্য দুধের ব্যবস্থাও কিভাবে করবে। কিন্তু সেই রাতে, যখন গোটা পৃথিবী ঘুমোচ্ছিল, বিপিন একটি এমন সিদ্ধান্ত নিল যা তার এবং মায়েরার জীবনকে চিরতরে পাল্টে দিতে চলেছিল। যেই সিদ্ধান্তের ভিত্তি বিপিন সেই অন্ধকার রাতে স্থাপন করেছিল, সকালের প্রথম আলোর সাথে সেই অনুযায়ী কাজ করার সময় এসে গিয়েছিল। মায়েরা তার বুকে মাথা রেখে আরামে ঘুমোচ্ছিল। সে বেখবর ছিল যে তার বাবা গতরাতে নিজের সাথে কত বড় যুদ্ধ লড়েছিল। ঘরে খাওয়ার মতো কিছু ছিল না, মুষ্টিমেয় চাল ছাড়া। মায়েরার দুধের খালি বোতল টেবিলে পড়ে বিপিনের অসহায়তাকে উপহাস করছিল। কিন্তু আজ তার চোখে হতাশা নয়, এক অদ্ভুত জেদ ছিল। সে মায়েরাকে আলতো করে বিছানায় শুইয়ে দিল এবং নিজের ওয়ার্কশপের দরজা খুলল। হাওয়ায় সেই পুরনো চন্দন এবং সেগুনের গন্ধ ছিল, কিন্তু আজ বিপিন তা এক নতুন দৃষ্টিকোণ থেকে অনুভব করল। সে তার যন্ত্রপাতিগুলো দেখল যা মাছ ধরে ধুলো খাচ্ছিল। তারপর সে তার ডান হাতটি দেখল, যা তখনও দুর্বল এবং নির্জীব ছিল। এবং অবশেষে সে তার বাম হাতটি দেখল, সেই হাত যা এতদিন শুধু ডান হাতের সহায়তাকারী ছিল। আজ তাকেই সেনাপতি হতে হবে। বিপিন কাঠের একটি ছোট হালকা টুকরো তুলল এবং তাকে ভাইসে কষে দিল। তারপর সে সবচেয়ে ছোট এবং হালকা ছেনি তার বাম হাতে ধরল। হাত কাঁপছিল, আঙুলগুলোর যন্ত্র ধরার অভ্যাস ছিল না। সে হাতুড়ি দিয়ে একটি হালকা আঘাত করল, কিন্তু ছেনি পিছলে গেল এবং কাঠের ওপর একটি বেঢপ দাগ ছেড়ে গেল। সে আবার চেষ্টা করল। এবার আঘাত কিছুটা ভালো হলো, কিন্তু ফল একই ছিল। ঘণ্টা পেরিয়ে গেল। ঘাম কপাল থেকে গড়িয়ে চোখে যাচ্ছিল, কিন্তু বিপিন লেগে থাকল। প্রতিটি ভুল আঘাত, প্রতিটি পিছলে যাওয়া যন্ত্র তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল। অনেকবার রাগ এবং অসহায়তে তার চোখে জল এসে গেল। তার মনে হলো যে সে এটা করতে পারবে না, এটা অসম্ভব ছিল। সে সবকিছু ছুঁড়ে ফেলে বসে পড়ল। তখনই ওয়ার্কশপের দরজায় মায়েরা এসে দাঁড়াল। সে তার ছোট ছোট হাতে একটি কাগজ ধরে রেখেছিল, যেখানে সে আঁকাবাঁকা রেখা দিয়ে একটি সূর্য এবং একটি হাসি মুখ এঁকেছিল। বাবা, দেখো, তুমি আর আমি। বিপিন সেই ছবিটা দেখল এবং তারপর তার মেয়ের নিষ্পাপ মুক্তা। সেই এক মুহূর্তে তার সমস্ত হতাশা, সমস্ত রাগ গলে গেল। তার মনে পড়ল যে সে এই সব কেন করছে। এটা শুধু কাঠের একটি টুকরো ছিল না, এটা তার মেয়ের ভবিষ্যৎ ছিল। সে মায়েরাকে কোলে তুলল, তাকে আদর করল এবং এক নতুন সাহস নিয়ে আবার কাজে লেগে গেল। এখন আর তার লক্ষ্য বড় ছিল না। সে কোনো মূর্তি বা শিল্পকর্ম তৈরি করছিল না। সে শুধু তার হাতকে অনুশীলন করাতে চাইছিল। সে সকাল থেকে সন্ধ্যা কাঠের টুকরোগুলোর ওপর সোজা রেখা টানার, ছোট ছোট গোল তৈরির এবং আড়াআড়ি খোদাই করার চেষ্টা করত। মহল্লার লোকজন তাকে দেখত তো আফসোস করত। কেউ কেউ বলত বেচারা পাগল হয়ে গেছে। কেউ পরামর্শ দিত যে অন্য কোনো ছোটখাটো কাজ খুঁজে নাও। কিন্তু বিপিন কারও কথা শুনত না। দিন গড়িয়ে যাচ্ছিল, ঘরে রাখা চাল শেষ হচ্ছিল, বিপিনের চিন্তা বাড়ছিল। একদিন দুপুরে যখন সে পুরোপুরি ক্লান্ত হয়ে তার ওয়ার্কশপের বাইরে বসেছিল, তখনই পাড়ার চাওয়ালা রহিম চাচা এলেন।
রহিম চাচা একজন বয়স্ক দাড়িওয়ালা মানুষ ছিলেন, যার চোখে সবসময় এক অদ্ভুত বিচক্ষণতা এবং সহৃদয়তা ছিলিক দিত। তিনি চায়ের গ্লাস বিপিনের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, আরে ও কাঠের জাদুকর, শুনেছি আজকাল নতুন কসরত শিখছ। বিপিন এক ফ্যাকাশে হাসি দিয়ে বলল, কি হার কসরত চাচা, হাতই তো স্বাদ দিচ্ছে না। রহিম চাচা তার বাম হাতটি দেখল, যেখানে অনেক আঁচড় এবং দাগ পড়ে গিয়েছিল। তিনি বললেন, বিপিন, যখন সোজা হাত ক্লান্ত হয়ে যায় তখন উল্টো হাত দিয়ে কাজ নিতে হয়। সময়ও তো এমনই হয়, কখনো সোজা চলে, কখনো উল্টো, কিন্তু চলা তো বন্ধ করে না, তাই না? সাহস হারাস না, হাত পাল্টেছে, দক্ষতা নয়, সেটা তো তোর আত্মায় আছে। রহিম চাচা সেই দিন থেকে রোজ সকালে সন্ধ্যায় বিপিন এবং মায়েরার জন্য খাবার এবং চা আনতে লাগলেন। তিনি মহল্লার মুদি দোকানিকে বলে বিপিনের ঘরে 1 মাসের রেশনও পাঠিয়ে দিলেন, এই প্রতিশ্রুতির সাথে যে যখন হাত চলতে শুরু করবে তখন টাকা মিটিয়ে দেবে। এই বিনা চাওয়া সাহায্য বিপিনকে ভেতর পর্যন্ত ছুঁয়ে গেল। তার মনে হল যে পৃথিবীতে এখনও মানবতা বেঁচে আছে। রহিম চাচার কথা এবং মহল্লার লোকেদের ছোট ছোট সহযোগিতা বিপিনের মধ্যে এক নতুন শক্তি ভরে দিল। এখন সে দ্বিগুণ পরিশ্রম নিয়ে কাজ করত। রাতে যখন মায়েরা ঘুমিয়ে যেত তখন সে ল্যাম্পের আলোয় কাঠের টুকরোগুলোর সাথে যুদ্ধ করত। ধীরে ধীরে সপ্তাহের পর সপ্তাহ পরিশ্রমের পর তার বাম হাতের জোর বাড়তে লাগল। আঙুলগুলোর যন্ত্রপাতির অভ্যেস হতে লাগল। এখন ছেনি কম পিছলে যেত এবং কাঠের ওপর দাগও আরও সুনির্দিষ্ট লাগত। একদিন মায়েরা একটি খেলনার দোকানের দিকে ইশারা করে বলল, বাবা, আমার ওই কাঠের পাখিটা চাই। বিপিন দোকানের সাজানো সেই মেশিন দিয়ে তৈরি প্রাণহীন পাখিটি দেখল এবং তারপর তার মেয়ের বিষণ্ণ মুখটা। সেই রাতে সে তার ওয়ার্কশপে বসে কাঠের একটি ছোট্ট টুকরো তুলল। সে তার পুরো আত্মা, পুরো নিষ্ঠা সেই কাজে ঢেলে দিল। রাতভর হাতুড়ি এবং ছেনির ধীরে ধীরে আওয়াজ আসতে থাকল। সকালে যখন মায়েরা ঘুম থেকে উঠল তখন তার বালিশের পাশে একটি ছোট্ট সুন্দর কাঠের পাখি রাখা ছিল। সেটা নিখুঁত ছিল না, তার গঠন কিছুটা অমসৃণ ছিল, তার ডানাগুলো কিছুটা বাঁকা ছিল, কিন্তু তাকে হাতে নিলেই এমন লাগত যেন তাতে প্রাণ আছে। সেই পাখির চোখে একটি ঝলকানি ছিল, একটি গল্প ছিল, একজন বাবার সংগ্রাম এবং ভালোবাসার গল্প। মায়েরা সেই পাখিটি পেয়ে এতটাই খুশি হল যা সে আজ পর্যন্ত কোনো খেলনা পেয়ে হয়নি। সে গোটা মহল্লায় তার বাবাওয়ালা পাখি দেখাতে ঘুরল। সেই ছোট্ট পাখিটি যেন বিপিনের জন্য বন্ধ দরজাগুলো খুলে দিল। মহল্লার অন্য বাচ্চারা যখন মায়েরার হাতে সেই অনন্য খেলনাটি দেখল তখন তারাও তাদের বাবা মায়ের কাছে তেমনই বায়না করতে লাগল। শীঘ্রই বিপিনের কাছে ছোট ছোট খেলনা, যেমন গাড়ি, পশু এবং লাট্টু বানানোর অর্ডার আসতে লাগল। তার পুরনো শিল্পের মতো এতে সূক্ষ্মতা এবং মসৃণতা ছিল না, কিন্তু একটি সরলতা এবং সত্যতা ছিল যা মানুষের হৃদয়কে ছুঁয়ে যেত। বিপিনের ছোট্ট পৃথিবী আবার গুছিয়ে উঠতে শুরু করল। ওয়ার্কশপ থেকে এখন আবার যন্ত্রপাতির আওয়াজ আসতে লাগল। ঘরে মায়েরার খিলখিল হাসি প্রতিধ্বনিত হতে লাগল। সে রহিম চাচা এবং মুদি দোকানির টাকা মিটিয়ে দিয়েছিল। এখন সে তার মেয়ের জন্য প্রতিদিন দুধ আনতে পারত। তাকে এখন কারো সামনে হাত পাততে হচ্ছিল না। তার বাম হাত শুধু তাকেই নয়, বরং তার আশাকেও ধরে রেখেছিল। এক সন্ধ্যায় যখন বিপিন তার ওয়ার্কশপ বন্ধ করছিল, একটি গাড়ি তার দরজার কাছে এসে থামল। তা থেকে একজন শিক্ষিত মার্জিত মহিলা নামলেন, যিনি শহরের সবচেয়ে বড় স্কুলের প্রিন্সিপাল ছিলেন। তিনি বিপিনের নতুন হাতে তৈরি খেলনাগুলো দেখলেন এবং তারপর তাকে বললেন, বিপিনজি, আমি আপনার পুরনো কাজও দেখেছি এবং এখন এইগুলোও দেখছি। আমাদের স্কুলের নতুন প্লে স্কুল উইংয়ের জন্য হাত দিয়ে তৈরি, নিরাপদ এবং শেখার সহায়ক 100টি খেলনার সেট প্রয়োজন। আপনি কি এই অর্ডারটি নেবেন? বিপিনের হাতে ধরা তালা সেখানেই পড়ে গেল। 100টি খেলনার অর্ডার! এই শব্দগুলো বিপিনের কানে কোনো স্বপ্নের মতো প্রতিধ্বনিত হচ্ছিল। এক মুহূর্তের জন্য তার মনে হল যেন তার দুর্বল হয়ে যাওয়া ডান হাতেও প্রাণ এসে গিয়েছে। কিন্তু পরের মুহূর্তেই বাস্তবতা তাকে মাটিতে নামিয়ে আনল। 100টি খেলনা, তাও শুধু এক হাতের সাহায্যে, এবং সময়ও ছিল মাত্র 1 মাস। এটা একটা পাহাড়ের মতো চ্যালেঞ্জ ছিল, যা দেখেই কারোর সাহস ভেঙে যেতে পারে। সেই রাতে বিপিন ঘুমাতে পারল না। সে তার ওয়ার্কশপে বসে সেই অর্ডারের কাগজটি দেখতে থাকল। একদিকে আনন্দ ছিল যে ভাগ্য তাকে একটি সুযোগ দিচ্ছে, অন্যদিকে ভয় ছিল যে সে যেন এই সুযোগটি না হারায়। তখনই মাইরা ঘুমন্ত অবস্থায় এলো এবং তার কোলে বসে পড়ল। বাবা, আপনি কি স্কুলের সব বাচ্চাদের জন্য পাখি বানাবেন? তার আওয়াজে একটি নিষ্পাপ গর্ব ছিল। বিপিন তার মেয়েকে দেখল, যার চোখে তার জন্য অটুট বিশ্বাস ছিল। সেই বিশ্বাসের সামনেই বিপিনের প্রতিটি ভয় বামন হয়ে গেল।
সে সিদ্ধান্ত নিল তা সে দিনকে রাতই বানাতে হোক বা হাত ছিলে যাক, সে এই কাজ শেষ করবেই। এটা শুধু একটি অর্ডার ছিল না, এটা তার এবং মাইরার নতুন জীবনের ভিত্তি ছিল। পরের সকাল থেকে বিপিন একটি মেশিনের মতো কাজে লেগে গেল। সে তার দিনকে ভাগে ভাগ করে নিল। সকালে কাটকাটা এবং তাকে আকার দেওয়া, দুপুরে ঘষা মাজা এবং সন্ধ্যায় ছোট ছোট অংশগুলো জোড়া লাগানো। তার বাম হাত এখন অভ্যস্ত হয়ে গিয়েছিল, কিন্তু ১০০টি খেলনার কাজ এক হাতের জন্য খুব বেশি ছিল। রাত জেগে কাটতে লাগল। ল্যাম্পের আলোয় সে গভীর রাত পর্যন্ত কাজ করত, যতক্ষণ না তার চোখ ভারী হয়ে যেত এবং হাত জবাব না দিত। সময়ে বালির মতো তার হাত থেকে পিছলে যাচ্ছিল। ২ সপ্তাহ পেরিয়ে গিয়েছিল এবং এখনও পর্যন্ত মাত্র ৩০টি খেলনা তৈরি হয়েছিল। সময়সীমা কাছে আসছিল এবং বিপিনের মানসিক চাপ বাড়ছিল। তার চোখের নিচে কালো গর্ত পড়ে গিয়েছিল এবং হাতের আঁচড়গুলো এখন গভীর ঘা হয়ে গিয়েছিল। রহিম চাচা এইসব নীরবে দেখছিলেন। তিনি জানতেন যে বিপিনের জেদ এবং পরিশ্রম যত বড়, চ্যালেঞ্জ তার চেয়েও বহুগুণ বড়। এক সন্ধ্যায় যখন বিপিন হতাশ হয়ে তার ওয়ার্কশপে বসেছিল, রহিম চাচা ভেতরে এলেন। তার পেছনে মহল্লার আরও কিছু লোক ছিল। দর্জির ছেলে আসলাম, যে ভালো ছবি আঁকত, অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার গুপ্তাজি, যার খালি বসে থাকতে ভালো লাগত না, এবং পাশের বাড়ির ২ জন মহিলা, যারা তাদের বাড়ির কাজ শেষ করে এসেছিলেন। রহিম চাচা বিপিনের কাঁধে হাত রেখে বললেন, একা ছোলা ভাঁড় ফোটাতে পারে না বিপিন, আর তুই তো আমাদের আপনজন। আমরা তোকে এই যুদ্ধে একা লড়তে দেব না। বিপিন কিছু বলার আগেই গুপ্তাজি ঘষা মাজার রেগমাল তুললেন এবং বললেন, চলো ভাই, আমরা ঘষা মাজার কাজটা দেখে নেব। আসলাম রঙের বাক্স খুলতে খুলতে বলল, আর রং করাটা আমার উপর ছেড়ে দাও বিপিন ভাই। সেই মহিলারা খেলনাগুলো পরিষ্কার করা এবং প্যাক করার দায়িত্ব নিলেন। বিপিনের চোখ ভরে এলো। গতকাল পর্যন্ত যারা তাকে বেচারা বা পাগল ভাবছিল, আজ তারাই তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিল। তার ছোট্ট ওয়ার্কশপ একটি উৎসবের প্যাম্বেলের মতো লাগছিল, যেখানে প্রত্যেকে নিজের নিজের দায়িত্ব পালন করছিল। কেউ কাঠ ঘষছিল, কেউ রং ভরছিল, এবং বাচ্চাদের খিলখিল হাসির মাঝে রহিম চাচা সবার জন্যে চা বানাচ্ছিলেন। সেই দিন বিপিন বুঝল যে ওপরওয়ালা তার হাত শুধু তার মেয়ে এবং তার দক্ষতার মাধ্যমেই নয়, বরং এই গোটা মহল্লার রূপেও ধরে রেখেছিলেন। এখন কাজে গতি এলো। দিন রাতের সম্মিলিত পরিশ্রম ফল দিল, এবং সময়সীমার একদিন আগে ১০০টি সুন্দর হাত দিয়ে তৈরি, ভালোবাসা এবং পরিশ্রম দিয়ে রাঙানো খেলনা তৈরি ছিল। প্রতিটি খেলনা নিজেই অনন্য ছিল, কারণ তাতে শুধু বিপিনের নয়, বরং গোটা মহল্লার হাত এবং হৃদয়ের অংশযুক্ত ছিল। পরের দিন যখন স্কুলের প্রিন্সিপাল খেলনা নিতে এলেন, তখন তিনি সেগুলোকে দেখে বিস্মিত হয়ে গেলেন। খেলনাগুলোর গঠন, তাদের সরলতা এবং তাতে ঝিলিক দেওয়া পরিশ্রম তার মন জয় করে নিল। তিনি শুধু বিপিনকে পুরো টাকাই দিলেন না, বরং তাকে স্কুলের সাথে চিরতরে যুক্ত থাকার প্রস্তাবও দিলেন, যাতে সে বাচ্চাদের কাঠের শিল্প শেখাতে পারে। সেই সন্ধ্যায় বিপিন প্রথমবার মাসখানেক পর তার মেয়ে মায়েরাকে নিয়ে বালার করতে বেরোল। সে মায়েরার জন্য নতুন ফ্রক কিনল, নিজের জন্য নতুন কুর্তা এবং অনেক মিষ্টি। বাবা মেয়ে হাসতে হাসতে খিলখিল করতে করতে বাড়ি ফিরছিল। বিপিনের মনে হচ্ছিল যেন জীবন আবার লাইনে ফিরে এসেছে। তখনই রাস্তায় তার একটি পরিচিত কিন্তু অপরিষ্কার মুখ চোখে পড়ল। সেটা সারিকা ছিল। তার দামি কাপড়গুলো পুরনো এবং নোংরা হয়ে গিয়েছিল, চোখের স্বপ্নগুলো নিভে গিয়েছিল এবং মুখে হতাশা এবং লজ্জার রেখা ছিল। সে বিপিনকে দেখল এবং তার দিকে দৌড়াল। সে তার পায়ে পড়ে কাঁদতে লাগল। বিপিন, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল ছিলাম। যার সাথে আমি গিয়েছিলাম সে আমার সব টাকা এবং গহনা ছিনিয়ে আমাকে ছেড়ে পালিয়ে গেল। আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ফিরিয়ে নাও, আমি মায়েরাকে ছাড়া বাঁচতে পারব না। বিপিন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। যে মহিলা তাকে সবচেয়ে খারাপ সময় ভেঙে ফেলে চলে গিয়েছিল, আজ সে নিজেই ভেঙে গিয়ে তার সামনে দাঁড়িয়েছিল। মায়েরা তার মাকে দেখে ভয় পেয়ে গেল এবং জোরে বিপিনের পা জড়িয়ে ধরল। বিপিন নিচে ঝুঁকে মায়েরাকে তার কোলে তুলে নিল এবং তাকে বুকে জড়িয়ে ধরল। সে সারিকার দিকে তাকাল। তার চোখে এখন রাগ বা ঘৃণা নয়, বরং এক অদ্ভুত শান্তি এবং দয়া ছিল। সে নিজের পকেট থেকে কিছু টাকা বের করল এবং সারিকার হাতে রাখতে রাখতে বলল, সারিকা, আমি তোমাকে সেই দিনই ক্ষমা করে দিয়েছিলাম যেদিন আমি আমার বাম হাত দিয়ে ছেনি ধরতে শিখেছিলাম, কারণ ঘৃণার বোঝা নিয়ে আমি এগিয়ে যেতে পারতাম না। তুমি এই টাকা রাখো এবং নিজের একটি নতুন জীবন শুরু করো।
কিন্তু এখন এই ঘরে তোমার জন্য কোনো জায়গা নেই। আমার আর মায়েরার পৃথিবী এখন সম্পূর্ণ হয়ে গিয়েছে। সারিকা হাঁ করে তাকে দেখতে থাকল। এটা সেই বিপিন ছিল না যাকে সে ছেড়ে গিয়েছিল। এটা এক নতুন বিপিন ছিল, যে পরিস্থিতির সাথে লড়াই করে শক্তিশালী হয়ে উঠেছিল, যে নিজের মূল্য জানত। বিপিন তার মেয়েকে নিয়ে গিয়ে গেল, একবারও পিছনে না ফেরে। আরও কয়েক মাস পেরিয়ে গেল। বিপিনের ছোট্ট ওয়ার্কশপ এখন মায়েরাকে খেলনে বা মায়েরার খেলনা নামে বিখ্যাত হয়ে গিয়েছিল। সে দুজন যুবককে কাজে রেখেছিল, যাদের সে নিজের দক্ষতা শেখাচ্ছিল। তার ডান হাত এখনও পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু এখন তার পরোয়া ছিল না। তার বাম হাত এখন তার গর্ব ছিল। সে প্রায়শই তার ওয়ার্কশপে বসে তার বাম হাত দিয়ে কাঠ তারাশে ভাবত যে জীবন যখন একটি দরজা বন্ধ করে, তখন শুধু অন্য দরজা খোলেই না, বরং আমাদের সেই দরজাটি নিজের তৈরি করার শক্তিও দেয়। তার হাত ভেঙেছিল, কিন্তু মনোবল নয়। আর যে মানুষের মনোবল বেঁচে থাকে, তাকে পৃথিবীর কোনো শক্তি হারাতে পারে না। এটা ছিল বিপিনের গল্প, ভেঙে যাওয়া এবং আবার জুড়ে ওঠার গল্প। যদি এই গল্প আপনার হৃদয়কে ছুঁয়ে থাকে, তবে এই ভিডিওটি লাইক করুন, আপনজনদের সাথে শেয়ার করুন এবং আমাদের তাসলিমা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা আপনাদের কাছে এমনই আরও গল্প পৌঁছে দিতে পারি। এখন আমরা আপনাদের কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। বিপিন সারিকাকে ক্ষমা তো করে দিল, কিন্তু নিজের জীবনে তাকে আবার অন্তর্ভুক্ত করল না। আপনার মতে কি তার এই সিদ্ধান্ত সঠিক ছিল? আমাদের কমেন্টসে জানান।